হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। তোমরা বিগত কয়েকদিন ধরে বেশ কিছু জন কমেন্ট করছিলে যে স্যার জেভিএনএসটিএস এর মেনলি জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য কিছু স্যাম্পল কোশ্চেন দিন, কিছু কোশ্চেন প্যাটার্ন আপলোড করুন। তো স্যাম্পল কোশ্চেন যেটা অফিসিয়ালি আপলোড করা হয়েছে জেভিএনএসটিএস এর ওয়েবসাইটে, সেটা তো তোমাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে। যদি সেটা কেউ না পেয়ে থাকো তো অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল গিয়ে জয়েন করো। সেখানে অফিসিয়াল স্যাম্পল কোশ্চেন জুনিয়র এবং সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য দেওয়া আছে। কিন্তু সেই অফিসিয়াল স্যাম্পল কোশ্চেন ছাড়াও তোমাদের ডিমান্ড ছিল স্যার আপনি স্পেশালি ম্যাথসের কিছু প্রবলেম করান আমাদেরকে উইথ সলিউশন। তো আজকে আমি সেরকমই জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টে যেরকম কোশ্চেন আসে সেই ধরনের বেশ কিছু কোশ্চেন আমি কালেকশন করে নিয়ে এসেছি, এবং সেই কোশ্চেনগুলো ম্যাথসের কোশ্চেন, অবভিয়াসলি ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। ডিটেলস সলিউশন আমি এক্সপ্লেন করব কিভাবে সলিউশন করতে হবে, আর তোমরাও এটা বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। তো চলো বেশ কিছু কোশ্চেন আমরা আজকে এই ক্লাসে প্র্যাকটিস করব। যদি ভিডিও ভালো লাগে দেন লাইক করবে, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের অবশ্যই বলবো এরকম বিভিন্ন ধরনের ভিডিও, ডাব্লিউবিজেই, জেভিএনএসটিএস ইত্যাদি জেই মেন সংক্রান্ত বিভিন্ন স্কলারশিপের ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলে পেতে থাকবে। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। তাহলে চলো দেরি না করে ফার্স্ট আমরা শুরু করি। দেখো, প্রথমেই জেভিএনএসটিএস জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য স্যাম্পল কোশ্চেন্স উইথ সলিউশনস, সাবজেক্ট ম্যাথমেটিক্স, নাম্বার অফ কোশ্চেন 6। কেন 6টা কোশ্চেন আমি এখানে চয়েস করেছি? দেখো, আমি আজকের এই ক্লাসে হয়তো 6টা কোশ্চেনকে চয়েস করেছি, নেক্সট ক্লাসে আরো যেগুলো আসবে প্রত্যেক দিন কিন্তু 6 কোশ্চেন করে আমরা কিন্তু প্র্যাকটিস করব, 6টা করে প্র্যাকটিস করব। কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই এই কোশ্চেন প্যাটার্নটা জেনে গিয়েছো, কারণ আমি এর আগের ভিডিওতে এগুলো জানিয়েছিলাম যে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের ক্ষেত্রে 3টে সাবজেক্টের প্রত্যেকটা থেকে 6টা করেই কোশ্চেন পড়বে, কোনো অপশন থাকবে না। এবং এই প্রত্যেকটা কোশ্চেনের ফুল মার্কস হবে 5 করে, এবং 6টার জন্য টোটাল 30 মার্কস থাকবে ফ্রম ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথস। 3টে সাবজেক্ট থেকে টোটাল 90 নাম্বারস থাকবে, এবং টোটাল 120 মিনিটস অর্থাৎ 2 ঘন্টা সময় থাকবে। এটা আশা করি তোমরা সবাই জানো। তো এটা হলো কোশ্চেন প্যাটার্ন, 6টা করে কোশ্চেন আসবে। সেই 6টা কোশ্চেন আজকে আমরা প্র্যাকটিস করব। এইভাবে নেক্সট ক্লাসগুলোতে আরো 6টা করে কোশ্চেন আসবে। জানি না আমি কটা ক্লাস দিতে পারবো, পরীক্ষা 21 আগস্ট, আর বেশি দিন নেই। তো চলো, সবার প্রথম দেখো আমি একটা কোশ্চেন নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো সবই আমার নিজের হাতে লেখা, কারণ অ্যাকচুয়ালি জেভিএনএসটিএস এর স্যাম্পল কোশ্চেন্স ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে আমাকে এই কোশ্চেনগুলোকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে লিখে নিতে হয়েছে। তো তোমরা দেখো, প্রথম এখানে যে কোশ্চেনটা দিয়েছে একদম জেভিএনএসটিএস এর স্যাম্পল কোশ্চেন অনুযায়ী তৈরি করা হয়েছে কোশ্চেনগুলোকে। দেখো, প্রথম যে এখানে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেই কোশ্চেনটা কি আছে দেখো ভালো করে। বলছে যদি 3x² + px + 3 এই বীজগাণিতিক রাশিমালাটি, এই এক্সপ্রেশনটা যদি সর্বদা ধনাত্মক হয়, মানে সর্বদা 3x² + px + 3 এই এক্সপ্রেশনটা অলওয়েজ ধনাত্মক, মানে >0, তবে p এর মান কিরূপ হবে? এটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক, তোমাদের ক্লাস 10 এর এই দ্বিঘাত সমীকরণ ছিল, কিন্তু ক্লাস 10 এর শুধুমাত্র কনসেপ্ট নিয়ে কিন্তু এখানে প্রবলেম সলভ করা যাবে না জেভিএনএসটিএস। আমি আগেও বলেছি যে কনসেপ্ট কিন্তু বেশ কিছুটা ক্লাস 11 এ চলে যাবে, বিশেষ করে যারা আইআইটি জেই প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হবে। অর্থাৎ আইআইটি জেই লেভেলের যে সমস্ত বুকস আছে, যে সমস্ত ফর্মুলাস আছে, যে সমস্ত শর্টকাট আছে, সেইগুলোকে কাজে লাগাতে পারলে এখানে সবথেকে বেস্ট হয়। তো এখানে আমরা সেটা সেই ধরনের ভাবেই করব এবং বুঝিয়ে দেবো কিভাবে হচ্ছে। তো এই এক্সপ্রেশনটা সবসময় >0। আবার এটা দেখো একটা দ্বিঘাত বীজগাণিতিক এক্সপ্রেশন, বা আমি বলতে পারি কোয়াড্রেটিক এক্সপ্রেশন। দ্বিঘাত একটা বীজগাণিতিক রাশিমালা। তো দ্বিঘাত বীজগাণিতিক রাশিমালাতে সর্বদা >0 হওয়ার অর্থ x এর কোনো মানের জন্যই এই রাশিমালাটার মান 0 হবে না। এখন x এর কোনো মানের জন্য কোনো একটা রাশিমালা, কোনো একটা দ্বিঘাত বীজগাণিতিক রাশিমালা, সাপোজ ax² + bx + c, এই বীজগাণিতিক রাশিমালাটা x এর যদি আলফা মানের জন্য 0 দেয়, তাহলে a² b আলফা + c যদি 0 হয়, তার মানে আমরা বলি আলফাটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 সমীকরণের একটা রুট বা একটা বীজ। অর্থাৎ একটা রুট বা একটা বীজ হওয়ার অর্থ x এর যে মানের জন্য ওই এক্সপ্রেশনটার ভ্যালু 0 হবে। তো এখানে x এর কোনো মানের জন্যই এক্সপ্রেশনটার ভ্যালু 0 হচ্ছে না, তার মানে এখানে কিন্তু এই দ্বিঘাত সমীকরণটা, অর্থাৎ এক্সপ্রেশনটাকে যদি সমীকরণ আকারে লেখা যায় 3x² + px + 3 = 0, এইটা এই দ্বিঘাত সমীকরণটার কোনো বাস্তব বীজ নেই। যদি বাস্তব বীজ থাকতো, অর্থাৎ x এর অ্যাটলিস্ট একটা মানের জন্য যদি এর বীজ থাকতো, তাহলে x এর যে
অ্যাটলিস্ট একটা মানের জন্য হলেও এই এক্সপ্রেশনটার ভ্যালুটা জিরো হতো, সিদ্ধ করতো, কিন্তু কোনো মানের জন্যই জিরো হতে পারছে না, তাই কোনো বাস্তব বীজ নেই। আর বাস্তব বীজ না থাকলে তার আমরা ফর্মুলা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা লেস দেন জিরো হতে হয়, তাহলেই আমরা জানি সেই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকে না। তাহলে এখানে বি মানে হচ্ছে মাঝের পি, পি স্কোয়ার ফোর, এ মানে থ্রি, সি মানেও থ্রি, লেস দেন জিরো। বা এটা আমরা দেখতে পাচ্ছি আসছে পি স্কোয়ার মাইনাস 36 লেস দেন জিরো। বা এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে হয়ে যাবে পি স্কোয়ার লেস দেন 36। এখন আমাদেরকে পি এর মান কিরকম চেয়েছে, তো আমরা পেয়েছি পি স্কোয়ার, তো পি স্কোয়ারটাকে বোথ সাইডে স্কোয়ার রুট করে নেবো। বোথ সাইডে যদি স্কোয়ার রুট করি লেফট হ্যান্ড সাইডটা হবে প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার লেস দেন এদিকটা হবে 36 বর্গমূল 6। কেন প্লাস মাইনাস নিয়ে এলাম, কারণ আমি বরাবরই বলি যে যখনই আমরা কোনো কিছুর বর্গমূল করি তখনই একটা প্লাস মাইনাস আসে, তাহলে এখানেও একটা প্লাস মাইনাস আসবে। এখন প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার মানে প্লাস মাইনাস পি লেস দেন 6। তো একবার যখন প্লাস পি আর একবার মাইনাস পি দুটো নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ প্লাস পি লেস দেন 6 হবে, আর একবার হবে মাইনাস পি লেস দেন 6। এখন মাইনাস পি লেস দেন 6 মানে আবার বোথ সাইডে যদি মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে বাঁ দিকটা হবে প্লাস পি, আর মাইনাস দিয়ে গুণ করলে সবসময় চিহ্ন উল্টে যায়, গ্রেটার দেন -6 হয়। বোথ সাইডকে মাইনাস দিয়ে গুণ করলাম আর চিহ্ন উল্টে যাবে, এটা হচ্ছে আমাদের অসমীকরণের নিয়ম। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি প্লাস পি অর্থাৎ পি লেস দেন 6 আর পি গ্রেটার দেন -6। এটাকে এইভাবে লেখা যায় -6 লেস দেন পি লেস দেন +6। তাহলে এখানে আলটিমেটলি অ্যান্সার আমার কি আসছে, অ্যান্সার হবে -6 থেকে +6 এর মধ্যে। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা থেকে ডাউট থাকে তাহলে তোমাদের জন্য তিনটে রাস্তা খোলা আছে। ফার্স্ট অফ অল তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারবে, কিংবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানে তোমরা তোমাদের সমস্যা জানাতে পারবে। এবং যে জায়গাটা সমস্যা সেই জায়গাটা স্ক্রিনশট তুলে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করো, দিয়ে জানাও স্যার এই জায়গাটা সমস্যা আছে আমি বুঝিয়ে দেবো। কিংবা 3 নম্বর রাস্তা হচ্ছে তোমরা একইভাবে স্ক্রিনশট তুলে নিয়ে পোস্ট করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক কিন্তু আমাদের অলরেডি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন করো, কারণ ওখানে শুধুমাত্র প্রবলেম সলিউশন নয়, বিভিন্ন ধরনের বই, স্টাডি মেটেরিয়ালস, বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন সময় সবকিছু কিন্তু আপলোড করা হয়। তো কোশ্চেন নাম্বার 2 হচ্ছে আমাদের সমাধানের অঙ্ক। একটা সমাধানের অঙ্ক দেওয়া হয়েছে কোশ্চেন নাম্বার 2 এতে। দেখো অঙ্কটা দেখে অনেকের মনে হবে খুব শক্ত, খুব বড় অঙ্ক, কিন্তু অঙ্কটা খুবই সহজ। যখন অঙ্কটা আমি করাবো তখন তোমরা দেখলে বুঝতে পারবে যে অঙ্কটা কতটা সহজ। দেখো এখানে প্রবলেমটা কি আছে, 3 টু দি পাওয়ার, আচ্ছা একটু আমি ওপর থেকে লিখি, 3 to the power 2x square minus 2 into 3 to the power x square plus x plus 2 plus 3 to the power 2 into x plus 2 equals to 0। সূচকটা যদি ভালো করে পড়ে থাকো তাহলে এই অঙ্কটা করতে কিন্তু বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। কি করে হবে দেখো, সূচকের নিয়ম অনুযায়ী আমি এটাকে ভাঙতে পারবো, 3 to the power 2x স্কোয়ারকে ভাঙবো 3 to the power x স্কোয়ার তার হোল স্কোয়ার, মাইনাস মাঝেরটা আমি একটু পরে ভাঙছি, শেষেরটাকে আমি 3 to the power 2x into x plus 2 কে আমরা লিখতে পারি 3 to the power x plus 2 whole to the power 2। এবার মাঝেরটা দেখো 2 into 3 to the power x স্কোয়ার, এই টার্মটাকে ভাঙছি 3 to the power x স্কোয়ার into 3 to the power x plus 2। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে 3 to the power x স্কোয়ার সমান a পুট করি আর 3 to the power x plus 2 সমান b পুট করি, তাহলে এই প্রবলেমটা আমার দাঁড়িয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান 0। তাহলে ফর্মুলায় ফেললে a মাইনাস b এর হোল স্কোয়ার সমান 0 বা a ইকুয়ালস টু b। আবার a মানে কত, a মানে 3x স্কোয়ার আর b মানে 3 to the power 3x স্কোয়ার না 3 to the power x স্কোয়ার সমান 3 to the power x plus 2। সূচকের নিয়ম অনুযায়ী যদি এদের নিধানগুলো সমান হয় তাহলে সূচকটাও সমান হবে, অতএব x স্কোয়ার ইকুয়ালস টু x প্লাস 2 হবে। এবং এখান থেকে এটাকে আমি লিখবো, একটু উপরে চলে যাই, সমাধান করে আমাদেরকে x এর মান আনতে হবে, তাহলে এখান থেকে আমি লিখবো x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি আমি মিডল ফ্যাক্টর করি x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে আমাদের কি আসবে, তাহলে এখান থেকে আমাদের দেখো চলে আসছে
এক্স কমন নিলে এক্স মাইনাস টু, এটা 1 কমন নিলে x মাইনাস টু সমান 0। অতএব x এর দুটো ভ্যালু পাওয়া যাবে, একটা 2 আর x এর একটা ভ্যালু হবে -1। তাহলে সমাধান করে এই দ্বিঘাত সমীকরণের আমি দুটো সমাধান পাচ্ছি, একটা +2 একটা -1। ঠিক আছে, সোজা না? সোজাই, তবে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে। থার্ড কোশ্চেন বলছে একটি বড় ঘনক থেকে 125টি একই আকারের ছোট ছোট ঘনক কেটে বের করা হলো ও তাদের পাশাপাশি একটি সারিতে সাজিয়ে একটি লম্বা আয়তঘন তৈরি করা হলো। একটা বড় ঘনক আছে, সেটা থেকে 125টা ছোট ছোট ঘনকের টুকরো কেটে নেওয়া হলো। সেই 125টা ঘনককে একটা সারিতে সাজানো হলো। কিরকম ভাবে একটা সারিতে সাজানো হবে? ঠিক ধরো এরকম, ঠিক এরকম ভাবে ধরো আমি রাফলি আঁকলাম। এইভাবে ধরো এক একটা ঘনক আছে এখানে, সবকটা কিন্তু একই আকারের। ছোট ছোট ঘনকগুলোকে সাজিয়ে এরকম লম্বা এইভাবে 125টা ঘনক, যদি আমার আঁকায় মাত্র 4টে ঘনক দেখা যাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 125টা ঘনক নিয়ে একটা লম্বা ভাবে সাজিয়ে আয়তঘন তৈরি হয়েছে। ঠিক আছে, এখন আমি যদি 125টা যে ছোট ছোট ঘনক আছে তাদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য 125টা ছোট ছোট যে ঘনক আছে তাদের প্রত্যেকের আমি বাহুর দৈর্ঘ্য ধরে নেব a করে। এই ছোট ঘনকগুলোর এক একটার বাহুর দৈর্ঘ্য a করে। তাহলে প্রত্যেকটা ঘনকের আয়তন কি হবে? a কিউব। তাহলে 125টা ঘনকের আয়তন কি হবে? 125 a কিউব। ভালো করে শুনবে, এক একটা ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে এক একটা ছোট ঘনকের আয়তন হবে ঘনকের বাহুর কিউব, অর্থাৎ a কিউব। এবং 125টা মধ্যে ছোট ঘনক আছে, অর্থাৎ 125টা ছোট ঘনকের টোটাল যে আয়তন সেটা হচ্ছে আমাদের 125 a কিউব। এখন এই 125 a কিউব ছোট ঘনকের টোটাল আয়তন। এই ছোট ঘনকগুলো কোত্থেকে পাওয়া গেছে? একটা বড় ঘনক থেকেই কেটে ছোট ঘনকগুলো পাওয়া গেছে, তাই তো? তাহলে বড় ঘনকের আয়তন আর ছোট ঘনকগুলোর সম্মিলিত আয়তন নিশ্চয়ই একই হবে। অতএব বড় ঘনকটার আয়তন 125 a কিউব হবে। তাহলে 125 a কিউব হলে বড় ঘনকটার এক একটা বাহুর দৈর্ঘ্য কি হবে? একে আমি যদি 5 a কিউব আকারে লিখতে পারবো, অর্থাৎ বড় ঘনকটার এক একটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 5 a করে। ওকে, এখন বলছে এখানে দেখো, খেয়াল করে দেখো, নতুন আয়তঘন, অর্থাৎ এইভাবে পাশাপাশি সাজিয়ে যে আয়তঘনটা তৈরি হয়েছে, নতুন আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল আর মূল ঘনকটির সমগ্রতলের সাপেক্ষে শতকরা কত বৃদ্ধি পেল। তো মূল ঘনকের আমি বাহুটা পেয়ে গেছি 5a করে, তাহলে মূল ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল মানে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু এখানে বাহু কি আছে? 5a, তাহলে 5a স্কোয়ার হবে। তাহলে এখানে যদি 5a স্কোয়ার করি আমি, তাহলে এটা কি আসবে আমার? 150a স্কোয়ার, এত বড় একক। তাহলে আমি মূল যে ঘনকটা, বড় ঘনকটা ছিল, তার সমগ্রতলের ক্ষেত্রফল পাচ্ছি 150a স্কোয়ার। এবার আমার কর্তব্য হচ্ছে যে আয়তঘনটা তৈরি হয়েছে তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে। তার সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে আগে আয়তঘনটার দৈর্ঘ্য বস্তু উচ্চতা বার করতে হবে। তো আমি দৈর্ঘ্য বস্তু উচ্চতাটা কিভাবে বার করব? যেহেতু 125টা ছোট ছোট ঘনককে লাইন দিয়ে একটা সারিতে সাজানো হয়েছে, এইভাবে দেখতে হবে। তাহলে বুঝতেই পারছো, তার প্রত্যেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি প্রথমেই ধরে নিয়েছিলাম ছোট ঘনকগুলো a একক করে, তাহলে এটাও হবে a, এটাও হবে a। আর দৈর্ঘ্য যেটা লম্বা আছে সেটা কিন্তু a a a a করে 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 125টা ঘনক আছে, অর্থাৎ 125 a একক দৈর্ঘ্য হবে, অর্থাৎ a প্লাস a প্লাস a প্লাস করে 125টা ঘনকের টোটাল বাহুর দৈর্ঘ্য যোগ করলে আয়তঘনের দৈর্ঘ্য পাবো, এবং সেই যোগফলটা হবে 125a। কিন্তু প্রস্থটা শুধুমাত্র a থেকে যাবে, উচ্চতাটাও a থেকে যাবে, অর্থাৎ আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি হিসেব করা হয় তাহলে 125a হবে দৈর্ঘ্য, প্রস্থ হবে a, উচ্চতা হবে a। এখন আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 125 স্কোয়ার প্লাস প্রস্থ ইন্টু
উচ্চতা অর্থাৎ এ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা আবার 125 স্কোয়ার, এবং এটা তার মানে হয়ে যাবে 251 স্কোয়ার ইন্টু 2, তার মানে এখানে দাঁড়িয়ে যাবে আমার 502 স্কোয়ার। তাহলে আমি আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল পাচ্ছি 502 স্কোয়ার, আর আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল 502 স্কোয়ার, আর এখানে মূল ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 150 স্কোয়ার। এবার আমাদের বার করতে হবে মূল ঘনকটি আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল মূল ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাপেক্ষে শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে প্রথমেই আমি কি করব না, আমার এখানে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল ছিল 502 স্কোয়ার আর মূল ঘনকের ছিল 150 স্কোয়ার। এটাকে আমি বিয়োগ দেবো, বিয়োগ দিলে পরে আমার এখান থেকে কত পড়ে থাকবে 352 স্কোয়ার এত বর্গ একক। এটা কি, এটা অ্যাকচুয়ালি আমাদের বৃদ্ধিটা, অর্থাৎ আয়তঘনের কতটা সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 352 স্কোয়ার বর্গ একক। এবার কার সাপেক্ষে শতকরাটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে, ভালো করে খেয়াল করে দেখো। মূল ঘনকের সাপেক্ষে, মূল ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাপেক্ষে। তো মূল ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 150 স্কোয়ার, তাহলে আমি কি লিখতে পারি 150 স্কোয়ার ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে কতটা না 352 স্কোয়ার বর্গ একক। 352 স্কোয়ার বর্গ একক। তাহলে 1 বর্গ একক মূল ঘনকের ক্ষেত্রফলে কত হবে 352 বাই 150 স্কোয়ার বাই স্কোয়ার, আর 100 যেহেতু শতকরা বার করতে বলেছে তাই 100, মানে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, 352 বাই 150 ইন্টু 100 কাটলো, 5 দুগুণে 10, 3 5 15, এটা হচ্ছে আমাদের 704 বাই 3 এত পার্সেন্ট। এটাকে আবার যদি ভাঙা হয় তাহলে আমাদের কত আসবে, দেখো 704কে যদি আমরা ভাগ করি 3 দুগুণে 6, 1 10, 3 3কে 9, 1 4, 3 4 12, 2, তার মানে অ্যাকচুয়ালি এটা সমান হবে 234.2 বৃদ্ধি পাবে মূল ঘনকটা সমগ্রতলের ক্ষেত্রফল। ওকে ওকে, চলো নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা কি বলছে দেখো, এবিসি একটা ত্রিভুজ আছে। আচ্ছা, যে ত্রিভুজের এ বি সি এই অ্যাঙ্গেলটা বা এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়, মানে স্থূলকোণ। তাহলে আমি যদি ছবিটা আঁকি, এখানে একটু রাফলি আঁকছি, এটা এ, এটা বি, এটা সি, এই কোণটা বলা আছে 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ স্থূলকোণ। স্থূলকোণের মতো এঁকেছি আমি। ও এডি সিবি এর বর্ধিতাংশের উপর লম্ব, সিবি হচ্ছে এটা, এই সিবি এর বর্ধিতাংশের উপর এডি একটা লম্ব অঙ্কন করতে বলছে। তোমরা কি এডি লম্ব অঙ্কন করা হলো সিবি এর বর্ধিতাংশের উপর, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু বিডি। কি করে প্রমাণ করবো? সবার প্রথম দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে ত্রিভুজ এ ডি সি, আর আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ ডি বি। এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো? সবার প্রথম এডিসি থেকে পাবো এসি স্কোয়ার। এডিসি তো এসিটা হচ্ছে অতিভুজ, তো এসি স্কোয়ার সমান এডি হচ্ছে লম্ব এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ঠিক আছে। আর এডিবি এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো? এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার, সরি এডি স্কোয়ার না এবি স্কোয়ার, এবি হচ্ছে অতিভুজ, তো এবি স্কোয়ার সমান এ বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বা এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে এখানে যদি বসিয়ে দিই, দেখো আমাদের এসি স্কোয়ারই সমান প্রুভ করতে হবে, তো বাঁ দিকে এসি স্কোয়ার যেখানে আছে সেখানটাকে নিয়ে কাজকর্ম করি। তাহলে এডির জায়গায় আমি যদি বসিয়ে দিই
এটির জায়গায় আমি যদি বসিয়ে দিই এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ঠিক আছে। ওকে, এখন এ বি স্কোয়ারটা আমার যেটা প্রমাণ করতে দিয়েছে তার মধ্যে অলরেডি আছে, তাহলে এ বি স্কোয়ারটা নিয়ে আমি ঘাটাঘাটি করবো না। যেটা করবো সেটা হচ্ছে এই দুটোকে সাজিয়ে নেবো, একটা হচ্ছে সিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে হবে সিডি প্লাস বিডি আর সিডি মাইনাস বিডি। এ বি স্কোয়ারটা যেমন ছিল রয়ে গেল, প্লাস এখন দেখো সিডি থেকে সিডি মাইনাস বিডি মানে কি, পুরোটা হচ্ছে সিডি, তার থেকে বিডি বাদ দিলে বিসি, অর্থাৎ সিডি প্লাস বিডি ইন্টু এটা হচ্ছে বিসি, ঠিক আছে। এবার আমি যদি এটাকে গুণ করি তাহলে হবে এ বি স্কোয়ার প্লাস বিসির সঙ্গে সিডি, বিসি গুণিত সিডি প্লাস বিসি গুণিত বিডি। দেখো এখানে একটা বিসি গুণিত বিডি আছে, সেই একটা বিসি গুণিত বিডি চলে আসছে, আর মাঝখানে বিসি গুণিত সিডি। এবার এটাকে ভাঙবো। আচ্ছা, এটাকে ভাঙার জন্য আমি কি করবো, দেখো সিডি মানে হচ্ছে বিসি প্লাস বিডি, সেটাই লিখবো আর কিছুই না। তাহলে এ বি স্কোয়ার যেমন ছিল রইল, এটা হবে বিসি যেমন ছিল তেমন রইল, সিডি কে ভাঙবো বিডি প্লাস বিসি প্লাস এটা যেমন ছিল বিসি গুণিত বিডি হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, এখান থেকে আমি কি পাবো, এ বি স্কোয়ার প্লাস বিসি ইন্টু বিসি করলে বিসি স্কোয়ার প্লাস বিসি ইন্টু বিডি, আবার এখানে একটা বিসি ইন্টু বিডি, তাহলে টু বিসি ইন্টু বিডি প্রমাণিত, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কই তোমাদের জেভিএনএসটিএস এ আসবে, একটু বুদ্ধি কাটাতে হবে, খুব বড় নয় খুব শক্ত নয়। এবং আজকে 6 নম্বর কোশ্চেন, স্যাম্পল কোশ্চেনের 6 নম্বর কোশ্চেন বলছে যদি এ বি সি তিনটি পৃথক বাস্তব সংখ্যা হয় এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, তবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের সমাধানগুলি কি কি হবে। দেখে অতীব শক্ত মনে হবে, কিন্তু এর মধ্যে এত সহজ একটি অঙ্ক লুকিয়ে আছে, সেটা তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো। দেখো সবার প্রথমে এটাকে ভালো করে অবজার্ভ করো, এ প্লাস বি প্লাস সি সমান 0, এই শর্তটাকে ভালো করে দেখো। এই শর্তটা যদি কোনো দ্বিঘাত সমীকরণে থাকে তাহলে সবসময় বুঝবে, দেখো এখানে দ্বিঘাত সমীকরণটা কি দিয়ে আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এখন এক্স ইকুয়ালস টু 1 এর জন্য কি হবে, এ প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে এক্স ইকুয়ালস টু 1 এই সমীকরণটাকে সিদ্ধ করছে, যেহেতু এই সমীকরণটাকে সিদ্ধ করছে তাহলে এক্স ইকুয়ালস টু 1 হবে এর একটা রুট বা বীজ, তাহলে বা সমাধান। তো এক্স ইকুয়ালস টু 1 আমার একটা সমাধান পেয়ে গেলাম। যেহেতু দ্বিঘাত সমীকরণ এর দুটো সমাধান থাকবে, তাহলে দ্বিতীয় সমাধানটা কি হবে, এটাই আমাদের বার করার মেন উদ্দেশ্য। তো আমি ধরে নিলাম দ্বিতীয় সমাধান বা দ্বিতীয় বীজটা হচ্ছে বিটা। তাহলে আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজের গুণফল বা বীজদ্বয়ের গুণফল হয় ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ সি বাই এ। এখন একটা রুট একটা বীজ যেহেতু এখানে বা একটা সমাধান যেহেতু 1 আর অপরটা বিটা, তাহলে আমি এখান থেকে বিটা ইন্টু 1 সমান সি বাই এ লিখলাম, তাহলে বিটা সমান হয়ে যাচ্ছে সি বাই এ। তাহলে আমি দুটো রুট পাচ্ছি, একটা 1 পেয়েছি আর একটা পরে পেলাম সি বাই এ, তাহলে এর দুটো সমাধান হচ্ছে 1 আর সি বাই এ। প্রথম কাজই হচ্ছে অবজারভেশন, ভালো করে অবজার্ভ করতে হবে অঙ্কটায় কি কন্ডিশন দিয়েছে। এই কন্ডিশনটা যদি এই সমীকরণের ক্ষেত্রে দেওয়া থাকে তাহলে চোখ বুঝে বলা যাবে এক্স ইকুয়ালস টু 1 হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ বা সমাধান। তাহলে অপর বীজটা যে কোনো উপায়ে বার করা যাবে, ঠিক আছে। এবং এর সাথে সাথে আমরা আজকের ক্লাসে 6টা কোশ্চেন করে নিলাম, আবার নেক্সট ক্লাস আশা করি নিয়ে আসবো এবং সেখানে আরো 6টা করবো। এইভাবে 21শে আগস্টের আগে যতগুলো সম্ভব ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাস তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং এরকম ক্লাস যদি আরো প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি এরকম আরো জেভিএনএসটিএস এর কোশ্চেন প্রয়োজন হয় তো প্লিজ কমেন্ট করো। চ্যানেলটা অবশ্যই যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা বা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করলাম, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।